স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH ডিমের এত অপব্যবহার আমি কোনোদিন দেখিনি। এই ডিমগুলো অন্য কাজেও ব্যবহার হতে পারত। ডিম খেয়ে কেউ জিমে যেতে পারতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন হাসপাতালে। ডিম সেদ্ধ করে খাওয়া যেত। ডিমের কুসুমটা খুব দামি হয়, সেই কুসুমগুলো বের করে নেওয়া যেত, সাদা ডিমের অংশ মারা যেত। আমি জানি না কারাই ক্যালাসনেসটা করেছে, কারাই একেবারে দায়িত্ব জ্ঞানহীন ব্যাপারটা করলো। কুসুম শুদ্ধ আমি জানি না, একটা কুসুম ছিল না, দুটো কুসুম ছিল না, তিনটে কুসুম ছিল। তিনটে কুসুমওয়ালা ডিমের দাম বেশি হয়। সে কুসুমগুলো সমেত ডিম যেভাবে মুহুর্মুহু বৃষ্টি ফোটার মতন বর্ষণ হলো, এ জিনিস স্বতঃস্ফূর্ত জনরোষ। যে জনরোষে একটা সময় আমরা 2021 থেকে দেখেছি, 2011 থেকে দেখেছি মানুষকে রক্তাক্ত হতে, এটা সেরকম কোনো স্বতঃস্ফূর্ত জনরোষ নয়। এটা ডিমের ধোলাই। ডিমের মামলেট হয়, ডিমের ডেভিল হয়, ডিমের কষা হয়, ডিমের অমলেট হয়, ডিমের পোচ হয়, ডিমের সানি সাইড আপ হয়, কিন্তু এটা ডিমের ধোলাই। এই ডিমের ধোলাই খেলো ভাইপো। সোশ্যাল মিডিয়া জুড়ে আজকে সবাই বলছে আজ আসলে শনিবার নয়, আজ কুসুমবার, আজ ডিমের বার। সানডে हो या মানডে, রোজ খাও আন্ডে। আমি জানি না রোজ আন্ডা খাওয়ার মতন পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই রচনা করেছেন কিনা এই 15 বছর, কিন্তু আজ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক ডিম খেলো, আমার খারাপ লাগছে। আমি ডিম রোজ খাই, কুসুম সমেত ডিম খাই, সেদ্ধ ডিম খাই, কাঁচা ডিম খাই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি এমনই যে কাঁচা ডিম খেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিম করেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিমে দুধের সাথে কাঁচা ডিম খান কিনা আমি জানি না। আজ সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁচা ডিম খেলেন, নিট কাঁচা ডিম। আমার খারাপ লাগছিল ডিম ব্যবসায়ীদের জন্য। কাল থেকে ডিমের দাম না বেড়ে যায়। যেভাবে ভালো ভালো দামি দামি ডিম, ওই ডিমগুলো একদম খোসা না ছাড়ানো ডিম, পেটের মধ্যে কুসুম ছিল। আমি বারবার বলছি না, একটা কুসুমওয়ালা ডিম যদি বা পচা ডিম যদি ছোড়া হয় আলাদা ব্যাপার। অনেকে দেখবেন দোল পূর্ণিমায় বা হোলিতে পচা ডিম ছোড়ে মাথার মধ্যে, বন্ধুরা, এটা একটা আলাদা খেলা। কিন্তু ডিম যদি ভালো হয়, সেই ডিম যদি হাইব্রিড ডিম হয়, অর্থাৎ পেটের মধ্যে যদি দুটো কুসুম থাকে, তাহলে এরকম একটা ডিম বা এরকম ক্রেট ক্রেট ডিম নষ্ট করা, এটা বাংলার জন্য ভালো নয়। আমি প্রথম যে ছবিটা দেখাবো সেই ছবিটা অবিশ্বাস্য ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, ডিমের ধোলাই অনেকে বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি নেই, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরাই বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন মাস মুভমেন্ট করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন মাটিতে নেমে লড়াইটা করেনি। খালি এসি ঘরের মধ্যে বসে লেকচারবাজি, চারপাশে কিছু লোক আছে, ভাইপোর দূত, দাদা 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 দাদা, বস 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 বস। কারা তারা কেউ জানে না, সবাই হারিয়ে গেছে। এই বসের পাশে কেউ নেই। আমার খারাপ লাগছে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হেলমেট পরে একটা কার্টুনের মতন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিন 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 করতে করতে যাচ্ছে। এটা কি, এটা কি? আর বলি হারিয়ে যায়, এই কিসের ডিমের ধোলাই দিচ্ছে এদেরকে ডিম নষ্ট করে? আমি তো বলবো যারা ডিম নষ্ট করছে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হোক। দেখুন কিভাবে ডিম নষ্ট করছে। প্রথম শটটা দেখুন, দেখুন
অভিষেক বাবু লজ্জা লাগছে না? অভিষেক আপনার দল বসে এমএলএরা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি লজ্জা লাগছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল ৪ তারিখের পরে ডিজে বাজবে। বাংলার মানুষ বুঝতে পারেনি যে এভাবে ডিজে বাজানো হবে। ডি ফর ডিম, জে ফর জুতো, অর্থাৎ ডিমেরও বর্ষণ হলো, জুতোরও বর্ষণ হলো। স্বতঃস্ফূর্ত জনরোষ। বেড়াল ফুলিয়ে যে বাঘ বানানো হয়েছিল সেই বাঘ বাহাদুর আবার মিউ মিউ বেড়ালে পরিণত হলো। মাথায় হেলমেট পড়েছে আবার। মনে হচ্ছে ওই বাংলাদেশ টিম হেরে যাওয়ার পরে হেলমেট পরে যেরকম এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরে, সেরকম মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে হেলমেট পরে যেভাবে তারা যাচ্ছে, কোনো ব্যাটসম্যান শূন্য করে ফাইনালে টিমকে হারানোর পরে, বাড়ি ফেরার পরে যেরকম দৃশ্য দেখা যায় সেরকম দৃশ্য। ময়ূকের প্রশ্ন, এবং ঠিক সেই জায়গা থেকে আজকে বিতর্কটা শুরু করতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর গোটা তৃণমূল তো চলতে পারে না। বাঘ বেড়ালে পরিণত হলো। হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আসলে ঘোড়ার ডিম কারেঙ্গা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারেননি, করতে পারতেনও না, কিন্তু মানুষকে খেপিয়ে দিতেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতায় আসতো। বাঘ ফুলিয়ে ফাঁপিয়ে এরপরে অ্যানাকন্ডা বানানোর বা ডাইনোসর বানানোর একটা চেষ্টা হতো ৪ তারিখ যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো। আমি বলছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০০টা পুলিশ সামনে, ২০০টা পুলিশ পেছনে, এটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড আইডেন্টিটি। শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির একেবারে শেষ গ্রামে শেষ যে কার্যকর্তাটা লড়াইটা করছে, মুখ্যমন্ত্রী তো অনেক বড় ব্যাপার, তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো মাস ম্যানেজমেন্ট বোঝে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ঘৃণিত এখন বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে মূল্যবান ডবল কুসুমের ডিম ছুঁড়ে মারবে, পচা ডিম নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজপুত্র, যুবরাজ, যুবরাজের জন্য দামি দামি হাঁসের ডিম হয়তো মেরেছে, কাঁচা হাঁসের ডিম হয়তো মেরেছে। আপনারা খোঁজ নিন ডিমটা কিসের, কিসের কুসুম সেটা খোঁজ নিতে হবে। কাঁচা ডিম, কিন্তু কিসের ডিম? উট পাখির ডিম, মুরগির ডিম, বড় সাইজের হাঁসের ডিম, কি ছুঁড়ে মারা হয়েছে তারও তো জবাব চাইতে হবে আর প্রশ্ন করতে হবে। এটা কি স্বতঃস্ফূর্ত জনরোষ? ময়ূকের দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, স্বতঃস্ফূর্ত জনরোষেই এই মুহূর্তে বাংলার মানুষ দেখছে। স্বতঃস্ফূর্ত জনরোষ শব্দটা তৃণমূল কংগ্রেস আমাদেরকে শিখিয়েছে। আজ বাংলার মানুষ কি দেখছে অভিষেকের বিরুদ্ধে? স্বতঃস্ফূর্ত জনরোষ। দেখুন, একটা জিনিস প্রথমেই স্পষ্ট করে দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিউ 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 করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাঁচিয়ে কর্ডন করে নিয়ে গেছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রথমে বলছিলেন আমি এখানেই বসে থাকবো মধ্যরাত অব্দি। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন কেন? এসছিলেন বাইকে, চলে গেলেন কর্ডন করে গাড়িতে, গেলেন কেন? ৮ ঘন্টার মধ্যে বিপ্লব শেষ। তারপর হাসপাতাল, সেই হাসপাতাল থেকে আমি শুনছি সরকারি হাসপাতাল SSKM, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেখানে ট্রিটমেন্ট হবে। তাহলে সরকারি হাসপাতালে যাচ্ছেন কেন? তার কারণ তো এই সিস্টেমটা আপনারা জানেন। কিন্তু ভালো দিন যেটা, সেটা হলো রাজনীতিবিহীন একটা সিস্টেম চলছে এই মুহূর্তে। পুলিশকে বলা হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দামি দামি ডিম ছুটতে, যেটা আগে তৃণমূল আমলে হতো। বিরোধীদের কাদের কাদের না গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি তো পিসিআরকে বলবো সেই ছবিগুলো আনাতে। শুভেন্দু অধিকারী কোচবিহারে, আমরা ভুলে গেছি
জেপি নাড্ডা উত্তর কলকাতায়, দিলীপ ঘোষ, অমিত শাহ, একের পর এক নেতার গাড়িতে পাথর ছোড়া হয়েছে, পাথরবাজি হয়েছে, স্বতঃস্ফূর্ত জনরোষ নাকি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কি? ভাইপোর এটা কি? ডিমের কুসুম? ডিমের কুসুমটা কি? স্বতঃস্ফূর্ত জনরোষ তো ছাড়া আর কি হতে পারে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মারও খেয়েছেন, খুব খারাপ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন বিজেপির কেউ জড়িত নয়, যারাই জড়িত হোক আইনের পথে চলুক। কিন্তু এই ডিমের ধোলাই, ডিম কষা রান্না করা, এটা ঠিক নয়। আর এই গরমের মধ্যে ডিম ছুটছো, তার সাথে একটু পেঁয়াজ কুচি ছোড়ো, একটু লঙ্কা কুচি ছোড়ো, মানে আমি বলছি রাস্তায় ছুড়লে ওই গরমের মধ্যেই রান্না হয়ে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব খারাপ। সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি কোথায় শেষ হয়ে গেছে? এই জায়গাটা কোথায়? সোনারপুরের এই কামরাবাদ এলাকাটা কোথায়? এটা তো সোনারপুর বিধানসভা, কিন্তু লোকসভাটা কি? লোকসভাটা হচ্ছে যাদবপুর লোকসভা, সায়নী ঘোষের লোকসভা। সায়নী ঘোষের লোকসভা এলাকায় যুবরাজ মার খেয়ে যাচ্ছে, সায়নী ঘোষও এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এটাই তো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হওয়া উচিত। সায়নী ঘোষ যে যাদবপুরের সাংসদ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। আরে সায়নী ঘোষের ড্রাইভার অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে যেতে পারতো। সায়নী ঘোষের পার্টি অফিসার নিশ্চয়ই 3-4 জন তো আছে, তারা নিশ্চয়ই যেতে পারতো। কেউ নেই। বাঁচানোর জন্য এত লেকচার হয়, দাদা দাদা দাদা, বস বস বস, কেউ নেই, হাওয়া সব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মার খাওয়ার ঐতিহাসিক মোমেন্ট একবার দেখুন। লাগাতার প্রশ্ন রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্ন করছে যখন ভাইকে করে এটাকে কি স্বতঃস্ফূর্ত জনরোষ বলবো? দুজন বিধায়ক এই মুহূর্তে রয়েছেন, রূপা গাঙ্গুলি সোনারপুর দক্ষিণের বিধায়ক রয়েছেন এবং ইন্দ্রনীল খাঁ বেহালা পশ্চিমের বিধায়ক রয়েছেন। দু জায়গাতেই তারা স্বতঃস্ফূর্ত জনরোষ কাকে বলে দেখেছে, রক্তাক্ত হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে হেল্প করা হয়েছে। ইন্দ্রনীল খাঁয়ের এলাকায় তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মঞ্চ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই যে এই সুদীপ পল্লে টল্লে যারা ফুটো মাস্তান, ভাইপো গ্যাং। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা ছিল, তার গাড়ি যখন পাথরের পর পাথর মেরে পাথরবাজি করা হচ্ছিল, তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যাং, এই ভাইপো গ্যাং, তারা বলেছিল বেশ হয়েছে। অমিত শাহর কনভয় যখন অ্যাটাক হচ্ছিল, যখন জেপি নাড্ডার গাড়িতে পাথর ছোড়া হচ্ছিল, দিলীপ ঘোষকে বসে থাকা অবস্থায় যখন উইন্ডশিল্ড ভেঙে দেওয়া হচ্ছিল, তখন এরা বলেছিল যে মানুষের তো রাগ আছে, এই তো স্বতঃস্ফূর্ত জনরোষ। আজকে মানুষ কিন্তু কোনো পাথর ছোড়েনি। এই পাথরবাজির কালচার রোহিঙ্গাদের, সেটা আলাদা, আর রোহিঙ্গা মুক্ত সোনারপুর হচ্ছে। কিন্তু এই ডিমের ডেভিল বা থুরি, মাফ করবেন, কাঁচা ডিম, ডবল ডিম বা সিঙ্গেল ডিমের কুসুম সমেত ডিম ছোড়া, এটাও তো স্বতঃস্ফূর্ত জনরোষ হতে পারে। তার মানে শুভেন্দু অধিকারী সেই সময় গাড়িতে যে অ্যাটাক হয়েছিল সব ভুলে গেছে বাংলার মানুষ। কি বলেছিল ভাইপো সেই সময় দেখুন। গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন যেই গাড়িতে কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন পাথর দিয়ে, দেখুন আপনি বলছেন पता नहीं लगता कि क्या प्लान चल रहा है। শুভেন্দু অধিকারী হয়তো শ্রেণী শত্রু, রাজনৈতিক শত্রু, এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কাছে হয়তো সবচেয়ে বড় থ্রেট ছিল। সে কারণে শুভেন্দু অধিকারীর এই গাড়িতে হামলা
সেটা নিয়ে তারা কন্ডেম করেনি। আজকে ভাইপো বড় বড় কথা বলছে। আমি এই দৃশ্যটা, এই ছবিটা দেখাতে চাই না, কিন্তু আমাকে দেখাতে হবে আজকে। আমি বিশ্বজিৎ সরকার এই মুহূর্তে রয়েছে, অভিজিৎ সরকারের দাদা, বড় বড় লেকচার মারছে ভাইপো। অভিজিৎ সরকারকে নিয়ে আজ পর্যন্ত এই টলিউডের গ্যাং তারা একটা সিনেমা বানাতে পারলো না, একটা ওয়েব সিরিজ বানাতে পারলো না। অভিজিৎ সরকার কে ছিল? 2021-এ প্রথম এই পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী সন্ত্রাসের বলি, যেদিন 2021-এ রেজাল্ট বেরিয়েছিল সেদিন সত্যি ডিজে বেজেছিল। তৃণমূল কংগ্রেস ভাইপো গ্যাং সত্যি ডিজে বাজিয়েছিল। বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার, তাকে খুন করেছিল, তার পোষ্য কুকুরদেরকে খুন করেছিল, গলা কেটে তার পোষ্যদেরকে তারই ঘরে ফেলে রেখে যেভাবে রক্তাক্ত করেছিল। পুলিশকে ফোন করেছিল, পরেশ পালরা যেভাবে তার বাড়িতে হুমকি দিচ্ছে, বারবার করে আর্তনাদ করেছিল, কেউ বাঁচাতে আসেনি, কোনো সেন্ট্রাল ফোর্স, কোনো পুলিশ সেদিন আসেনি। অভিজিৎ সরকারকে আমরা হারিয়েছিলাম, আমরা কি সব ভুলে যাব? অভিজিৎ সরকার ফেসবুক লাইভ করেছিল আর্তনাদ করে, কেউ বাঁচাতে আসেনি। অভিষেক ব্যানার্জি কোথায় ছিল সেদিন? আজকে ডবল কুসুম খেয়ে, সিঙ্গেল কুসুম, তাও দামি ডিম। অনেকে এই মুহূর্তে আমাকে বলছে সোশ্যাল মিডিয়ায় যে এটা কাঁচা ডিম হতে পারে, কিন্তু পচা ডিম নয়, দামি হাঁসের ডিম, ডবল কুসুমালা, সেটা ছুঁড়ে মারা হয়েছে। অভিজিৎ সরকার সেদিন যখন আর্তনাদ করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোথায় ছিল? অভিজিৎ সরকার সেদিন ফেসবুক লাইভ যেটা করেছে, আজও আমরা আমাদের এখানে বেঁধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন এই এত বছরে 2021 থেকে 26, 5 বছরে হাত জোর করে ক্ষমা চেয়েছে বিশ্বজিৎ সরকারের কাছে, যে আমার স্টুডিওতে এই মুহূর্তে বসে রয়েছে। বিশ্বজিৎ দা, আপনার কাছে আমি যাব, কিন্তু সেই ছবিটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ফেসবুক লাইভটা বাংলা টেলিভিশনে আবার দেখানোর জন্য কিন্তু মিনমিনে মিডিয়া দেখায় না এটা বিশ্বজিৎ দা। আর অভিজিৎ সরকারকে নিয়ে কোনো সিনেমাও বানায় না, এবং সে কারণে এই ছবিটা দেখাতে হবে আমাকে। এই ফেসবুক লাইভের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 বছরে আপনাদের বাড়িতে যেতে পারেনি, কারণ আপনারা বিজেপি ছিলেন বলে। মানুষ ভুলে গেছে, মানুষের রাগ হবে না। দেখুন, কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না, কি করে লাইভ করতে আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। বিশ্বজিৎ কি বলবেন? আপনার মায়ের ছবিও আমি চালাতাম বারবার, আজও চালাবো। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আপনার মা ভেঙে পড়ছিল। 5 বছর ভাইপো একদিনও আপনাদের বাড়িতে গেছে? কি দোষ করেছিলেন বিজেপি? না, দেখুন, 5 বছরে যাওয়া তো দূরের কথা, মামলাটা তোলার জন্য একের পর এক যে অত্যাচার করেছে, আমাকে মেরেছে, আমার মাকে মেরেছে, খুনের হুমকি, যত রকমের অত্যাচার করা হয় করেছে। আর আমার ভাইয়ের দেহটা, সে তো হয়তো বোধহয় এই মুহূর্তে আপনারা দেখাতে পারবেন না, ফোনে রয়েছে, বা আপনাদেরও অনেক মিডিয়ার কাছেও ছিল, আপনাদের কাছেও বিভৎস, সেটা দেখানো যায় না। পোকা পড়া পচা মাংসর ডেলাটা আমার মা কি দেখতে পারে? আমরা কি দেখতে পেরেছিলাম? এখন তো মনে হচ্ছে আমাদের সঙ্গে নাইনসাফি করা হয়েছে, কারণ আমার ভাইয়ের বেলা বাঁশ, মাথায় লাঠি, ইট, আর এর বেলা ডিম। কেন আমাদের সঙ্গে তো নাইনসাফি করা হলো? এর মাথায় বাঁশ হলো না কেন? ইট হলো না কেন? আমার তো এখন কষ্ট লাগছে, মনে হচ্ছে আমরা তো বোধহয় আজকেও বিচারটা পেলাম না, আমাদের সঙ্গে দুর্বিচার করা হলো, জনগণই করলো। আমরাও তো চেয়েছিলাম আজকে ওর মাথায় বাস হোক, ওর মাথায় ইটটা পড়ুক, আরে একটু হলেও তো মনে শান্তি হবে। আজ 5টা বছর কিভাবে দিনের পর দিন আমরা কোর্টে দৌড়ে যাচ্ছি, ঘর তো শেষ হয়ে যাচ্ছে। ভাই রেখে যাওয়া সেই অবলা পশুগুলোকে এখন আমরা যত্ন করে রেখে দিয়েছি, সেই কষ্ট আজকে আমার মায়ের কি পরিস্থিতি আপনি দেখুন। সারা দিন রাত আমার ভাইয়ের জামা প্যান্ট জুতো ধুয়ে যাচ্ছে। আরে 5 বছর ধরে ধুতে ধুতে ছিঁড়ে গেছে জুতোগুলো, জামা প্যান্টগুলো। আমরা বারবার বলছি আরে ছেড়ে দাও, আলমারি আগড়ে রেখে দিয়েছে যে ভাইয়ের জামা প্যান্ট চুরি হয়ে যাবে। আমি বলছি বাইরে তো পুলিশ আছে, বলছে পুলিশই তো ভাইকে মেরে দিয়েছিল, জামা প্যান্ট ওরা চুরি করে নেবে। ভাবতে পারছেন এগুলো আমরা রোজ দেখছি। আর একটা পচা ডিম, বাঁশ হলো না কেন, থান ইট হলো না কেন ওর মাথায়? বেশ আমি রূপা গাঙ্গুলি এবং ইন্দ্রনীল খাঁর কাছে যাব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়
আমরা তো ভেবেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো চুল্লিতে ঢুকিয়ে দেবে 4 তারিখ। মানুষ তো ভয় ছিল, মানুষ ভয় ছিল, এবং স্বতঃস্ফূর্ত জনরোষ এক এবং একমাত্র কারণে হয়েছে, কারণ এটা দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনার ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না বলেছিল 4 তারিখের পরে ডিজে বাজিয়ে দেবে। আমি যদিও আজকে ডিজে মানে ডি ফর ডিম আর জে ফর জুতো, এই দুটো দেখলাম, কিন্তু ডিজে তো বাজানো হতো বোধহয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেদিন এই বাঘ সেজে, বাঘ বাহাদুর সেজে বড় বড় লেকচার সোনারপুরের মানুষ হয়তো ভোলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন চুল্লিতে ঢুকিয়ে দেবে বলেছিল 4 তারিখ দুপুর 12টার পর। অনেককে, তাদের মধ্যেই হয়তো কেউ ভালো দামি একটা ডিম মেরেছে, পচা ডিম নয়, দামি ডিম, 2-3টে কুসুম ছিল তার মধ্যে হয়তো। দেখুন এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। রূপা গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন। রূপাদি, কি বলবেন? সোনারপুর এলাকা এভাবে স্বতঃস্ফূর্ত জনরোষ, দামি ডিম নষ্ট করা। দেখুন, ওদের তো বোঝা উচিত ছিল, ভোটের বাক্স দেখে তো বোঝা উচিত ছিল যে মানুষের কতটা জনরোষ আছে। সেটা না বুঝে এত বড় নির্বুদ্ধিতার কাজ করলো কেন জানি না। আমি তো মানে যখন টিভিতে দেখেছি, মানে আমার বোধহয় 2-3 মিনিট বুঝতে অসুবিধা হয়েছে। আমি সকালে একবার টিভিতে দেখলাম, দুপুরের দিকে বোধহয়, যখন ওর হাতে একটা কাগজ কিছু একটা পৌঁছলো বোধহয় সিআইডি বা কোনো একটা অফিসিয়াল দপ্তর থেকে। তো সেইটা দেখার পরে আবার হঠাৎ শুনলাম যে ও বললো আমি এরপর সোনারপুর যাব। তা আমি ওভার হিয়ার করেছি, অতটা নোটিস করিনি ব্যাপারটা। তারপর যখন বাড়িতে সবাই হল্লা লাগিয়ে দিয়েছে, চিৎকার করছে, দিদি দেখো টিভিতে কি হচ্ছে। এবার সবচেয়ে যেটা ভয়ের কারণ হচ্ছে যে ওনার নিজেদের কোনো লোকেদের নিয়ে উনি আসেননি, এতগুলো কাউন্সিলর ওনার, তারা কেউ বেরোয়নি। আমি পরে সব খোঁজ নিচ্ছিলাম যে আমি তো কোনো লোককে কিছু দেখতে পারলাম না। আমি শুধু কয়েকটা বড় টেলিভিশন চ্যানেলের কিছু জার্নালিস্টদের দেখতে পেলাম, তাদের গায়েও বোধহয় ডিম পড়েছে বলে মনে হলো। পরে তো ভিডিও দেখছি, ওখানে দেখছি যে মানুষজন গালাগালি দিয়ে পাগলের মতন করছে। আমি চিৎকার করে আইসিকে ফোন, এসপি কে ফোন, ডিএম বুঝতে পারছে না কি বলছি। হি ওয়াজ ইন अनदर मीटिंग। তাহলে স্যার कैसे बेकार का अभिषेक को वहां से जिंदा निकालिए। তো মরেই যেত বোধহয় যদি আজকে আমরা ওকে ওই র্যাফ ট্যাপ সিএপিএফ দিয়ে না বার করতাম, মানুষই বোধহয় ওকে মেরে ফেলতো। আজকে যে কি ওর হতে চলেছিল জানি না, মানে ইট ওয়াজ টেরিফাইং, হরিফাইং। কেন ওর নিজের লোকেরা কেন ওর পাশে নেই? কি কায়দা মারতে গিয়ে যে বাইক ফাইক নিয়ে বেরোলো, ঈশ্বর জানে কেন। এত মানুষকে ওরা মেরেছে, মারতে শিখিয়েছে, এত মানুষের রোষ। এই 15 দিন হয়ে গেছে, একটা কাউন্সিলর বেরোচ্ছে না রাস্তা ঠিক করাতে। আমি চিৎকার করে করে চেয়ারম্যানের সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে ড্রেন পরিষ্কার দেখছি, কেউ কোনো কাজে বেরোচ্ছে না। এত মানুষকে ঠকিয়েছে, এত টাকা করেছে, এত মেরেছে মানুষকে, যেখানে যেভাবে পেরেছে, পেটে মাথায়, কিভাবে মেরেছে, ভাতে মেরেছে। লোকে বিরক্ত, জমির দালালি, চুরি চামারি, একটার পর একটা ওখানে নোংরামি করেছে ওরা। তো মানুষের রাগ বুঝতে বুঝতে যে কি হয়ে গেল। পরে আমাকে কয়েকজন বললো যে টিভিতেই বোধহয় দেখিয়েছে কোথায় একটা, যে ফ্রিজ থেকে ঠান্ডা খাবার নিয়ে এসে, ঠান্ডা রান্না তরকারি নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, জুতো পর্যন্ত মেরেছে। পাশের বাড়ি, যে বাড়ি কিছু তার পাশের বাড়ি লোকেরা পর্যন্ত চিৎকার করে। আজকে ওকে বাঁচানোটা খুব জরুরি ছিল আমার জন্য।
কারণ পরে আমি জানতে পেরে গেছিলাম যে নন ওয়ার্ডে গেছে, আমি মুহূর্তের মধ্যে ফোন করতে শুরু করছি কোথায় গেছে কি গেছে। উফ, হরিফাইং। মানে বিজেপি বলেই কিন্তু বেঁচে ফেরত এসেছে। আমি আজকে বলে রাখছি, বিজেপি সরকার বলিও বেঁচে ফেরত আসতে পেরেছে, না হলে পুলিশকেও আজকে মেয়েরা মানবে না বলেছিল। মহিলাদের যা রূপ আজকে দেখলাম, পুলিশকেও মানবে না বলেছিল চিৎকার করে, আমি তো টিভিতেই দেখছি। বিজেপি সরকার বলে কোন রকমের ঠেলে ঠুলে রিকোয়েস্ট করে হাত পা কিভাবে আর্মি বাঁচিয়েছে। অভিষেকের একবার ভাবা উচিত, যা অন্যায় করেছে তার কি, মানে এ তো কিছুই শাস্তি নয়। ঈশ্বর আজকে ওকে বাঁচিয়ে দিয়েছে। আমার শুধু বারবার মনে ছিল 22শে মে 2016, এটা হচ্ছে 30শে মে। কিরকম লাইফ চক্র, এই মে মাস, এই 2016 পুলিশ দিয়ে বাবু সোনা দিয়ে ডায়মন্ড হারবার মডেলে মার খাইয়েছিল, মাল্টিপল ব্রেন হেমারের চোখে আজকে আমি অন্ধ। শুধু তাই নয় রূপাদি, আমি একটা ছবি দেখাবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুস্থভাবে ফেলে মারার জন্য মহিলারা সোনারপুরবাসী তারা ঝাঁপিয়ে পড়ছে। একজন কাউন্সিলর নেই, যাদবপুরের এমপি সায়নী ঘোষ নেই, ফিরদৌসী বেগম যার স্বামীর বিরুদ্ধে এত কোটি টাকা তোলার অভিযোগ, বাড়িতে স্কোয়ার ফুটে টাকা নেয় তারা সোনারপুর নরেন্দ্রপুরে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষ এবার বুঝতে পারছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ নেই, শুধু নয় এরাও সব পালানোর জন্য বোধহয় বসে আছে। আজকে দেখুন অবস্থাটা, দেখুন ছবি। আমি ইন্দ্রনীল খার কাছে যাব। ইন্দ্রনীল খার পাশাপাশি কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক ব্যারাকপুর আমাদের সঙ্গে এসেছেন, আমাদের সাথে দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন, সর্বরী মুখার্জি যাদবপুরের বিধায়কও আসবেন আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে। আমি ইন্দ্রনীল খার কাছে যাচ্ছি। ইন্দ্রনীল খা, মানে তুমি যুবটা করতে, এখনও বিজেপির যুবর যে সংগঠন তার সাথে যুক্ত, মানে আজ যদি আমার বা কারোর বাড়িতে কোনো একটা ঘটনাও ঘটে, একটা টেলিফোন যদি করা হয়, আমি জানি যে অন্তত 4-5 জনকে পাবো। তোমরা তো অনেক বেশি, তোমরা রাজনীতির লোক, অনেক বেশি মানুষকে পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা ঘটনা ঘটেছে, 3 ঘন্টা 4 ঘন্টা পরেও সায়নী ঘোষ বা ফিরদৌসী বেগম বা দক্ষিণ 24 পরগনার এই ভাইপো গ্যাং কেউ এলো না। দেখুন, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই দাম্ভিক উদ্ধত অভিষেক ব্যানার্জি আজকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যারা দিনের পর দিন ধরে বিভিন্নভাবে রাজনৈতিক হিংসাকে, মারপিট, খুন, ধর্ষণ এগুলোকে প্রশ্রয় দিয়েছে, একজন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব হয়ে তিনি যেভাবে মানুষকে ভোট পরবর্তী হিংসার জন্য উস্কানি দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ তাদের এই রাজনৈতিক সন্ত্রাসের কালচারকে বর্জন করেছে এবং তাদের প্রতি যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটারই হয়তো বহিঃপ্রকাশ দেখলাম। অভিষেক ব্যানার্জির পাশে আজকে তার যেখানে গেছে তার সাংসদ নেই, সায়নী তার মানে কলিগ লোকসভার, সেও তার পাশে নেই, তার কাউন্সিলররাও নেই, তার দলের কেউ নেই। এবং সে জীবনে কোনোদিনও ভাবেনি, আসলে অভিষেক ব্যানার্জি ভাবেও নি এত ক্ষমতা, মানে জীবনে তো কোনোদিনও অপোজিশন পলিটিক্স করেনি, সে ভাবেইনি যে কোনোদিনও তাকেও অপোজিশনে বসতে হতে পারে, অপোজিশনে থেকে বিভিন্নভাবে ইস্যুভিত্তিক প্রতিবাদ করতে হতে পারে। সে ভাবেইনি, সে নিজেকে মনে করতো পশ্চিমবঙ্গের যুবরাজ,
যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাবতেন তিনি কখন চেয়ার থেকে হটবেন এবং তারপরে তিনি সেই মসনাদে বসবেন। তিনি মনে করেননি যে পশ্চিমবঙ্গের মানুষেরও গুরুত্ব আছে, পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে শেষ কথা। এবং দিনের পর দিন ধরে এই ক্ষমতার দম্ভ এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্ররোচনা তিনি যেভাবে করে গেছেন, মানে আমার তো এই যে বলছে মানে কতটা দুঃসাহস যে বলছে বৈদ্যুতিক চুল্লিতে তার বিরোধীদেরকে ওখানে দিয়ে দিতে হবে 4 তারিখের পর। মানে কি করে, মানে এই অডাসিটি, এই দুঃসাহস কি করে থাকে কারুর, এত উদ্ধত্ত। আমার মনে হয় অভিষেক ব্যানার্জির পাশে তো অলরেডি তার সাংসদ নেই, না সায়নী আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে সায়নী ঘোষ পর্যন্ত নেই। সায়নী নেই তো। ইনফ্যাক্ট অভিষেক ব্যানার্জির আজকে সবার আগে ধন্যবাদ জানানো উচিত পশ্চিমবঙ্গ সরকারকে। ঠিক, পশ্চিমবঙ্গ সরকার ছিল বলেই তাকে এত জনরোষের মধ্যে থেকে বাঁচিয়ে বার করা গেছে। পশ্চিমবঙ্গ সরকারটা বিজেপির সরকার, তৃণমূল কংগ্রেসের মতন একটা উদ্ধত রাজনৈতিক হিংসাপরায়ণ সরকার নয় বলেই আজকে পশ্চিমবঙ্গ সরকার আছে বলেই না ওখানকার পুলিশ প্রশাসনকে ইনস্ট্রাকশন দিয়ে উনাকে সুরক্ষিতভাবে বার করে আনা হয়েছে। এই তীব্র জনরোষের মধ্যেও উনার যাতে কোনো শারীরিক ক্ষতি না হয় তার জন্য এই পশ্চিমবঙ্গ সরকার, আমি শুনছিলাম ওখানকার স্থানীয় বিধায়িকা রূপাদি, তার উপর তার হতে পারে তার মনের মধ্যে তীব্র ক্ষোভ থাকতে পারে এই অভিষেক ব্যানার্জিকে নিয়ে, কারণ এই ডায়মন্ড হারবারের মধ্যে পুলিশ প্রশাসনের মদতে অভিষেক ব্যানার্জির গুন্ডা মাস্তানদেরকে দিয়ে এই রূপাদির ওপর যেভাবে প্রাণঘাতী হামলা করেছিল, আমিও এখন সেটা ভুলে যাইনি। আর রূপাদি যার ওপর এই হামলা হয়েছিল, অভিজিৎ দাস যে ক্যান্ডিডেট ছিলেন তার উপর যে হামলা হয়েছিল, আমরা কেউ ভুলিনি। কিন্তু তা বলে এটা নয় যে আমরা আইনটাকে আজকে আমাদের সরকারের দায়িত্বে আছে বলে আমরা আইনের ঊর্ধ্বে চলে যাবো। পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, আর শাসকের আইন নয়, আইনের শাসন আছে। বিজেপি আছে বলেই অভিষেক ব্যানার্জি আজকে বেঁচে আছে। এবং আমার খারাপ লাগছে, আমি খগেন মুর্মু একজন এমপি। খগেন মুর্মু কিন্তু দীর্ঘদিনের, একটা সময় খগেন মুর্মু বাম আন্দোলন করতেন, দীর্ঘদিনের আদিবাসী নেতা, তারপর বিজেপিতে আসেন, বিজেপিতে এসে সাংসদ হন, ওই মালদার মতন এলাকা থেকে সাংসদ হন। আজও হাতের মুঠোর মতন মালদাকে চেনেন সেই খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ। তাদের এমপি বলে আর এমএলএ বলে রাজ্য পুলিশ এক্সট্রা সিকিউরিটি পর্যন্ত সেই দিন দেয়নি। সেদিন সিআরপিএফ আর কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে যারা ঘোরে পিএসও হিসেবে, তারা বাঁচিয়েছিল খগেন মুর্মুকে। কিন্তু আজ আইনের শাসন চলছে বলে আমি স্তম্ভিত হয়ে গেলাম দেখে, কয়েক মিনিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে নিয়ে গেল রাজ্য পুলিশ। কিন্তু আমি একবার দর্শকদের সাথে কিছু কথা বলবো সাইডে, আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই হেলমেট পরে নেওয়া, মানে এর থেকে বড় কার্টুন আর বোধহয় কিছু হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই বুঝলো যে মাথায় ডিম পড়তে পারে, দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হেলমেট, আগে থেকে ফোনে বলে দিয়েছে একটা হেলমেট কিনে রাখিস, এই হেলমেটটা পরে নিল সর্বপ্রথম। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভয় পাচ্ছিল যে আজ যদি 100-200টা ডিম পড়ে তাহলে চাপ আছে। একজন নাকি বিশাল বড় জননেতা, তার নাকি হাজার হাজার কোটি কোটি লোক ফ্যান, আমি জানি না সিলিং ফ্যান না হ্যান্ড ফ্যান না হাত পাকা, তার জন্য একটা মানুষ রুখে দাঁড়ালো না। কি না করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্টুনে পরিণত হলো। একটা সময় নায়ক ছিল, তারপরে খলনায়ক, আজকে কার্টুন। লোকে হাসাহাসি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমাকে খুব বর্ষিয়ান একজন তৃণমূলেরই নেতা, সূত্রের আমি নাম বলছি না, সে বলছে যে দেখো এই হয়, এসি ঘরে বসে রাজনীতি করলে, এসকালেটার থেকে রাজনীতিতে আসলে এই হয়। মানে মানুষকে ফেস করতে পারছে না বলে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে হাস্যজনক, হাস্যস্পদ কিছু হতে পারে না। কৌস্তব বাগচি রয়েছে। কৌস্তব, তোমার যে সিদ্ধান্ত ছিল মাথা ন্যাড়া করে রাখবো এবং সেদিন অবধি মাথা ন্যাড়া করবো যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নেন। তোমাকে অনেকে তৃণমূল কংগ্রেস থেকে কার্টুন বলেছিল, তোমাকে নিয়ে রসিকতা করেছিল, তোমার চুল গজাবে না, তোমাকে সারা জীবন টেকো থাকতে হবে, অনেক কিছু বলেছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে না গিয়ে জাস্ট একটা ডিম মাটিতে পড়তেই হেলমেট পরে নিয়ে বাবুসোনার মতন ভালো ছেলের মতন সে ঘরে ঢুকে বসে পড়লো। এইটা পলিটিক্স। তুমি তো ছাত্র আন্দোলন করতে আমাদের সময়, যুব আন্দোলন তুমি দেখেছো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেসিক পলিটিক্সের মানে পিটাও কি নেই? না, সমস্যা হচ্ছে সোনার চামচ নিয়ে রাজনীতিতে আসলে এটাই সমস্যা হয়। কোনো সমস্যার সম্মুখীন হননি, কোনোদিন বিরোধী রাজনীতি করেননি, কোনো বিপরীত পরিস্থিতি দেখেননি,
তো এই জন্য গোটাটাই সমতার অলিন্দে থেকে করেছেন, তাই এই সমস্যাগুলো। আমি আজকের এই ঘটনার তীব্র নিন্দা করছি। যেভাবে ডিমের দাম বেড়েছে, যেভাবে ডিম মানুষ খেতে পায় না, তারপরে এরকম ডিম ছুঁড়ে মারাটা ঠিক হয়নি, কারণ বহু মানুষ আছে ডিম খেতে পায় না। আমি এই জায়গা থেকে তীব্র নিন্দা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে কথাগুলো বলেছিল, ময়ূক আজকে যদি ধরো তৃণমূল জিততো, বিজেপি না জিততে, অন্তত 2000 বিজেপির লোক খুন হতো, অন্তত 500 থেকে 1000 মহিলাদের ধর্ষণ হতো ভারতীয় জনতা পার্টির পরিবারের, অন্তত 10 থেকে 15,000 লোক বাড়ি ছাড়া হতো। এই জায়গাগুলো মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো। এবং তৈরি হতো কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার বলে এসেছেন ডিজে বাজাবে, চুল্লিতে পুড়িয়ে দেবে। তো এই ধরনের কথাগুলো এখন পুলিশের বেষ্টনীতে থেকে 150 পুলিশের প্রোটেকশনে থেকে এই ধরনের মস্তানি মারা যায়। আজকে যখন এই প্রোটেকশন সমস্ত কিছু উঠে গেছে, দেখো কি অবস্থা, মাথায় হেলমেট পরে জামা কাপড় খুলে ঘুরতে হচ্ছে। তো এটা হচ্ছে আক্ষরিক অর্থে আসল মস্তানির চেহারা এখন বেরিয়ে এসছে। তৃণমূলের যে সমস্ত বড় বড় মস্তানরা সব ছিল, তারা সবাই আজকে গর্তে ঢুকে গেছে। আমরা বলছি, দল আমাদের যেভাবে একটা শৃঙ্খলার বেষ্টনী হাতে পড়িয়ে রেখেছে, মানুষের এই বিপুল জনমত যেভাবে আমাদের হাতে একটা বেষ্টনী পড়িয়ে রেখেছে, তাই আমাদেরকেও সংযত থাকতে হচ্ছে এবং আমরা সংযত থাকছি। আমরা যদি সংযত না থাকতাম, 2021 সাল 2024 সালে পরপর দুটো নির্বাচনে এবং 2022 সালের পৌরসভা নির্বাচনেও যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপরে আক্রমণ হয়েছে, যেভাবে তাদের লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, ব্যবসা বাণিজ্য একদম লুট করে দেওয়া হয়েছে, একদম শেষ করে দেওয়া হয়েছে, তারপরে তো অনেক কিছু হতে পারতো, কিন্তু কোনো কিছুই হয়নি। তৃণমূলের নেতারা অক্ষতভাবে আছেন এবং তারা শান্তিতে আছেন বাড়িতে। আমরা বলছি, এটাই হচ্ছে আইনের শাসন। বাংলায় যে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে তার একটা অন্যতম দিক, যে এখানকার রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেটা হয়েছে, সেটা হচ্ছে একটা জনরোষ, একটা স্বতঃস্ফূর্ত জনরোষ। এবং এই জনরোষের কারণ হচ্ছে, জনরোষের অন্যতম কারণ হচ্ছে এখানকার যারা লোকজন আছে, তারা দেখেছে দিনের পর দিন কি ধরনের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছে দিনের পর দিন। তো মানুষের প্রতি এই ধরনের যার আচরণ থাকবে, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। গণতন্ত্রে এই ধরনের ঘটনা ঠিক নয়। প্রশাসনের কাজ করবে, আইনের পথে চলবে। বেশ, আমি কৌস্তবের পর আমি আরেকবার, অনেক ধন্যবাদ কৌস্তব, আমি দীপাঞ্জনদার কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখিয়ে নিতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না থ্রেট দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এটা তো মানতে হবে ভাইপো গ্যাংকে, যে আজ যদি রেজাল্টটা উল্টে যেত, মানে মানুষ কেন ভয়ে এবার বিপুলভাবে ভোট দিতে গেছে, বিপুলভাবে মানে ডবল ট্রিপল চেক করেছে যে আমার ভোটটা তৃণমূলের বিরুদ্ধেই পড়ছে। তো তার কারণ ফ্যাক্ট বলছি, এবার যদি তৃণমূল কংগ্রেস চলে আসতো, আপনার দোরগোড়ায় রোহিঙ্গারা এসে দাপাদাপি শুরু করতো, আপনার ফ্ল্যাটে আপনি থাকতে পারতেন না। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনার ফ্ল্যাটের গ্রিল টিল ভেঙে ভেতরে ঢুকে মারধর করে আপনার হয়তো স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলে যেত, আপনি কিচ্ছু করতে পারতেন না, কারণ পুলিশ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর পুলিশ, সে বলতো আমার কিছু করার নেই, হাত পা বাঁধা। আমরা ভুলে গেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কি বড় বড় লেকচারবাজি করেছিল, বাংলার মানুষ ভুলে গেছে, হিন্দুরা ভুলে গেছে, বাঙালিরা ভুলে গেছে, কিচ্ছু ভোলা হয়নি। ভদ্রতাকে দুর্বলতা যেন না ভাবে এই ভাইপো গ্যাং। আমরা ভদ্রতা দেখাচ্ছি, আমরা দুর্বলতা দেখাচ্ছি না। অনেক মানুষ অনেক কিছু করতে পারে, ভাইপোকে শুধু ভালো দামি ডবল কুসুমের ডিম দিয়েছে, পচা ডিমও এরপরে হয়তো কেউ ছোড়ার কথা ভাবছে, রাজ্য সরকার আটকে দিয়েছে। এরপরেও রাজ্য সরকারের কাজটাই করবে, আইনের পথেই চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি শাস্তি হবে, এটাও তো মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা বিধায়করা রয়েছেন তাদের ভাবতে হবে। এটার জন্য কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে থাকবে, কেন এফআইআর গুলো হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখুন, স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন গাছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে, সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব।
আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি, আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার বিধায়ক এই মুহূর্তে রয়েছেন, সর্বরিদি এই মুহূর্তে রয়েছেন যাদবপুরের বিধায়ক। আমি দীপাঞ্জন অনেকক্ষণ বসে রয়েছেন, আমি দীপাঞ্জনদার কাছে যাবো। দীপাঞ্জনদা, মানুষ কিন্তু খুব রেগে আছে, মানুষ অসম্ভবভাবে ক্ষেপে আছে। এই ভাইপো এত বছর ধরে ধমকিয়ে চমকিয়ে যেভাবে রেখেছিল, দক্ষিণ 24 পরগনার হিন্দুরা তারা কিন্তু অসম্ভব ক্ষেপে রয়েছে। এটা আপনাদের সরকার পক্ষে যারা রয়েছেন তাদের দেখতে হবে, এই যে লেকচারবাজিগুলো 4 তারিখের আগে করেছিল, এটার যেন সঠিক বিচার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়। না হলে বাংলার মানুষ এরপরে কিন্তু ডবল ডিমের কুসুম, কুসুম ছাড়া ডিম, সাদা অ্যালবুমিন সব কিছু এরপরে আবার হয়তো ছুড়বে, আবার রাজ্য পুলিশকে অনেক ফোর্স পাঠিয়ে এদের উদ্ধার করতে যেতে হবে। কতবার উদ্ধার করবেন? দেখো ময়ূক, এই যা কথাবার্তা বলছিল অভিষেক, তুমি আর কি আশা করতে পারো? একটা অশিক্ষিত অপরাধ মনস্ক একটা পরিবারের ছেলে যে জ্বালিয়ে MBA ডিগ্রি নিয়ে চালিয়েছে এতদিন, আর নতুন কিছু আশা করি না, মানে ওটা বলবে। আমি একদম সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেল একটা কথা বলি। আমি দেখলাম ছবিগুলো, কারণ মানুষের মধ্যে ভয়াবহ রোষ রয়েছে, ক্ষোভ রয়েছে এই হাফ প্যান্ট পরা ফচকে ছোড়াটার উপর। এটার সুযোগ কোনোভাবেই যেন, আমি যেটা আশঙ্কা করছি, দেখো শয়ে কোটি টাকা, হাজার কোটি টাকা এই বিদেশিনী বান্ধবীদের মধ্যে দিয়ে বিদেশে কিন্তু এ সারোগেট অ্যাকাউন্ট করেছে, যেটা আমি বারবার তোমাদের চ্যানেলে বলেছি। তুমিও জানো, ওই শান্তনু সিনহা বিশ্বাস আমার বিরুদ্ধে মানহানি সব কেস ফেস করেছিল, তোমাদেরও ডেকেছিল। এখন এই যে আমি বলি, এই যে রাশিয়ান যে মাফিয়ারা, এরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মাফিয়া, এদের হাত অনেক দূর পৌঁছায়। এবং জিহাদিদেরও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সময় ফুরিয়ে গেলে বা যদি তাদের সেই রিসোর্স যদি কোনো কারণে তাদের জন্য বিপজ্জনক হয়, তখন এই রিসোর্সকে ওরা কাট করে দেয়। এটা আমি আবেদন জানাবো যে ওর জন্য যেন সিকিউরিটি আরো বেশি হোক, কারণ ওকে আমি জেলে ঢুকতে দেখতে চাই। যদি কোনোভাবে এই স্বাভাবিক ভয়ঙ্কর রোষটাকে এই যে মাফিয়া সিন্ডিকেট অথবা জিহাদি সিন্ডিকেট ব্যবহার করে ওর কোনো চরম ক্ষতি করে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে, কারণ আমরা জানতে পারবো না যে এই হাজার কোটি টাকা কোথায় গেল, এই জিহাদিদের বাংলায় চাষবাস কি করে হলো, কারণ শুধু পিসিআর ভাইপো জানে। এই তদন্তের স্বার্থে পিসিআর ভাইপোর জন্য আমার মনে হয় যথোপযুক্ত সিকিউরিটি দরকার, যাতে এই জনরোষকে কাজে লাগিয়ে কোনো মাফিয়া সিন্ডিকেট, আন্তর্জাতিক সিন্ডিকেট, ড্রাগ সিন্ডিকেট অথবা এই জিহাদিরা, বদনামটা বাংলার মানুষের হয়ে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে, তদন্ত এগোতে পারবে না। এই দুজনকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে যাওয়া হোক, ওদের স্বার্থে, তদন্তের স্বার্থে, বাংলার স্বার্থে। বেশ, কারণ মানুষ ক্ষেপে রয়েছে। আমি সর্বরিদির কাছে যাব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু নাকি ভেঙে দেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। এখানেও মিথ্যা কথা বলেছে, এখানেও ঢপ মেরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা প্রথমে শোনাবো আগে। বাইকটা একবার আমি শোনাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে যে বাইকটা দিয়েছে সে বাইকটা একবার আমি শোনাবো। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখে চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে
ঘুষি মারলে কখ বেরোবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি চশমা ভেঙে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঘড়ি টেনে খুলে ফেলা হয়েছে, জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে। আমি তো উল্টো ছবি দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সোনা এত ভালোবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোনার যে লকেটটা পরতো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে চেনটা, সেটা নিজে, মানে আমার মা দেখলে, আমি কোনোদিন এরকম করতে পারিনি। আমার মা বকা দেয় ছোটবেলা থেকে, মোবাইল হারিয়ে এসছিস, এরকম ঝামেলার মধ্যে পার্স ফেলে দিয়ে এসছিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভালো লক্ষ্মী ছেলে, নিজের সোনার চেনটা পর্যন্ত ছাড়লো না, চেনটা পর্যন্ত পকেটে ঢুকিয়ে নিল। দেখুন ভালো করে একবার ফুল ফ্রেমে, চেনটা পর্যন্ত নিজে পকেটে ঢুকিয়ে নিল। এত ভালো সোনার ছেলে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার চেনটা নিজেই খুলে নিজে পকেটে ঢুকিয়ে নিচ্ছে, মানে তখনও ভয় পাচ্ছে যে আবার চেন না চলে যায়, সোনা তো বড় দামি, আমি সোনার চেনটা বাবা পকেটে ঢুকিয়ে নিই। সর্বরিদি কি বলবেন? এত ভালো একটা ছেলে, সেই ছেলেকে যাদবপুর সোনারপুর আজকে এরকম একটা কি দেখালো। কথা বলি ময়ূর, বিষয়টা হচ্ছে যে পাপ ছাড়ে না বাপকে বলে একটা বাংলায় প্রবাদ আছে, জানো তো। ফলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সেই দুর্নীতির যে রাজপুত্র স্বঘোষিত যুবরাজ, আজকে তাকে দেখে মনে হচ্ছিল যে প্রকৃতি মা অবধি চেয়েছিলেন যে একবার তাকিয়ে দেখ নিজের অবস্থান। আসলে যে অন্যায় এরা করেছে, মানুষের উপর যে অত্যাচার, মানুষকে যেভাবে প্রতারিত করেছে তৃণমূল, আজকে এই ছবিটা বাংলার মানুষ যে দেখেছে, তাতে প্রত্যেকে যে যার মতন করে আনন্দ পেয়েছে যে এই ছেলেটির যে ঔদ্ধত্য, এই ছেলেটির যে কথা, এর গলার টোন, মানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কথা বলবার সময় ভাবেনি যে এই ছেলেটার আসলে পরিচয় কি, এ কে, এ কি করতো। হ্যাঁ, সুতরাং আজকে ও আয়নায় দেখেছে নিজেকে যে অ্যাকচুয়ালি তৃণমূল চলে যাবার পর তৃণমূলের অবস্থান। ফলে আমি আমার সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি দাবি জানাবো যে এই ছেলের এগেনস্টে যে কেস আছে, সেই প্রত্যেকটা কেস যেন সামনে আসে এবং একে যেন উদাহরণযোগ্য শাস্তি দেওয়া হয়। এর শাস্তিতে পশ্চিমবঙ্গের হাজারো লাখো মা, তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস পাবে। এই ছেলে 2021-এ, 2023-এ, 2024-এও এই গোটা ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস করে বেরিয়েছে, যেভাবে ঘরের মায়ের মানে রান্নাঘর থেকে ঠাকুরঘর ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আমাদের কোলের ছেলেগুলোকে খুন করেছে, এই ছেলের যেন কোনোভাবে এর যেন ছাড়া এ না পায়। এবং মা হিসেবে বলছি যে অনেক মায়ের চোখের জল, অনেক মায়ের অভিশাপ এই ছেলের সঙ্গে আছে। সুতরাং আমি আমার সরকারের কাছে দাবি করব দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি শুধু এবং আইনের পথে চলতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি যারা তথাকথিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এত গলা ফাটাতো, এই ইউটিউবার, আমি মানলাম সায়নী ঘোষরা এখন পাল্টি খাবে, আমি ইউটিউবার যারা অভিষেক 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 সারাদিন করতো, মিথ্যে খবর রটাতো, তারা পর্যন্ত এখন আর নেই। একবার দেখবো কারা কোথায় লুকিয়ে, আমি জানি না, কিন্তু যারা লাগাতার বলে যেত, দেবাংশু ভট্টাচার্য নেই, দীপক ব্যাপারী কোথায় তারা, অনিন্দ চৌধুরী কোথায় তারা, আজকে তো তাদের কথা বলা উচিত। এই সোমনাথ বিশ্বাস ইত্যাদি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে লাগাতার মিথ্যা ছড়িয়েছে, উপাসনা চৌধুরী, এদেরকে তো এই মুহূর্তে প্রশ্ন করতে হবে, দেবাংশুকে প্রশ্ন করতে হবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।